ঠিক 1906 সাল যখন সারা ভারতবর্ষে আন্দোলনের জোয়ার বইছে, ঠিক তখন কলকাতায় আদিগঙ্গার পাড়ে 21 ফুট পাঁচিল ঘিরে ব্রিটিশরা তৈরি করেছিলেন এই আলিপুর জেল। ঠিক এই জায়গাটাতেই ফাঁসি দেওয়া হতো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি চলে এসেছি কলকাতা আলিপুর জেল মিউজিয়াম। এটা এক সময় জেল ছিল, এখন এটাকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। তো চলুন আজকে এই জেল মিউজিয়ামটা আপনাদের পুরো আমি ঘুরে দেখাবো। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক আপনারা এখানে আসবেন কিভাবে। যদি আপনারা মেট্রো করে আসেন তাহলে যে কোনো মেট্রো স্টেশন থেকে চলে আসতে পারেন। এখানে নামতে হবে যতীন দাস পার্কে, অথবা আপনারা শিয়ালদা বা হাওড়া থেকে বাসে করেও চলে আসতে পারেন। নামতে হবে হাজরা ক্রসিংয়ে। আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক হাজরা মোড়ের সামনে। এই যে দেখছেন, এটা হচ্ছে হাজরা মোড়। আর আলিপুর জেল মিউজিয়াম যেতে গেলে আপনাদের এই দিকে যেতে হবে, ওইখান থেকে অটো স্ট্যান্ড আছে, ওই দিকটা যেতে হবে। হাজরা মোড় থেকে আপনারা জাস্ট একটু এগিয়ে আসবেন কালীঘাটের দিকে, এগিয়ে এসে এইখানে পেয়ে যাবেন অটো স্ট্যান্ড। এই যে সামনে দেখছেন অটো স্ট্যান্ড আছে, এইখান থেকে আপনারা আলিপুর মিউজিয়াম যাওয়ার জন্য অটো পেয়ে যাবেন। ভাড়া নেবে 10 টাকা। এই হচ্ছে আলিপুর মিউজিয়ামের বাইরেটা। মেন এন্ট্রান্স থেকে ঢুকেই সামনে আছে অনেক বড় পার্কিং। তো বন্ধুরা, আগে টিকিট কাউন্টারটা যে সামনে জায়গাটা দেখছেন, সেইখানে টিকিট কাউন্টার ছিল, সেটিকে এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এখন টিকিট কাউন্টার এই সোজা গেটে ঢুকে এই দিকে এসে গেটের ভেতর ঢুকে টিকিট কাউন্টার করা হয়েছে। টিকিট কাউন্টার এদিকে আছে, চলুন দেখা যাক। আর এই হচ্ছে সামনেটা। আপনাদের একবার দেখাই, এটা হচ্ছে মেন এন্ট্রি পয়েন্ট। আপনাদের এইখান থেকেই প্রবেশ করতে হবে। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে শহীদ স্মৃতিস্তম্ভ। আমাদের যারা স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতিস্তম্ভটা বানানো হয়েছে। এই দেখুন, এখানে দেখুন, এখানে পুরো যে মিউজিয়াম আছে সেই মিউজিয়ামটার পুরো এখানে ম্যাপটা দেওয়া আছে, দেখছেন পুরো ম্যাপটা দেওয়া আছে, যাতে এখানে আপনাদের কোনো অসুবিধা না হয়। এদিকে হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এই হচ্ছে ফাঁসির মঞ্চ। ঠিক এই জায়গাটাতেই ফাঁসি দেওয়া হতো। এখানে দেখছেন দুটো ফাঁসির দড়ি ঝোলানো আছে। আর এই যে জায়গাটা দেখছেন, ফাঁসি দেওয়ার পর এইখান থেকে বডিটা নিয়ে যাওয়া হতো। ঠিক পাশে এই যে ঘরটা দেখছেন, এই ঘরটাতে বডি এনে এইখানে পোস্টমর্টম করা হতো। এ দেখছেন এই জায়গাগুলো এখনো আছে। আর এই যে সামনে এই যে ঘরটা দেখছেন, এই যে দোতলা বাড়িটা, যখন এখানে আর কি ফাঁসি দেওয়া হতো, বাকি যারা কয়েদি ছিলেন তাদের ওই জানলা থেকে, ওই জানলাগুলো থেকে ওখান থেকে ফাঁসির যে প্রসেস পুরোটা তাদেরকে দেখানো হতো। তাতে যারা সত্যি কথাটা মুখে আনতে পারে তাদেরকে সেই জন্য ওখানে দাঁড়িয়ে প্রত্যেকজনকে দাঁড়িয়ে ওখানে জানলা থেকে দেখানো হতো কীভাবে ফাঁসি দেওয়া হতো।
দেখুন আপনারা দেখতে পাবেন ওখানে স্ট্যাচু করা আছে প্রত্যেকটা জানলাতে। কীভাবে বন্ধ করা হতো দেখুন গেটটা, এইখান থেকে ছিটকিনি এইখানে এটা এসে আটকানো থাকতো। এগুলো প্রত্যেকটা একটা সেল, দেখুন কীভাবে কত কষ্টই তারা দিন কাটিয়েছে এইখানে বন্দি যারা ছিলেন। এই কারাকক্ষগুলোতে নেতাজি সুভাষচন্দ্র বোস, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস ও যতীন্দ্রমোহন সেনগুপ্ত এই যে কারাকক্ষটা আছে এই কারাকক্ষে তারা এক সময় বন্দী ছিলেন। এই যে দেখছেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় এই কারাকক্ষে, এই যে কারাকক্ষটা দেখছেন ওনার স্ট্যাচু করা আছে, এইখানেই 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত এই কারাকক্ষতেই উনি বন্দী ছিলেন। চলুন এবার ওপরে যাওয়া যাক, গিয়ে দেখি কি আছে। নেতাজি সুভাষচন্দ্র বসু 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত এই কারাকক্ষটিতে বন্দী ছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 14ই ফেব্রুয়ারি 1922 থেকে 9ই আগস্ট 1922 পর্যন্ত ব্রিটিশরা তাকে এই কারাকক্ষটিতে বন্দী করে রেখেছিলেন। দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত 22শে অক্টোবর 1932 থেকে 5ই জুন 1933 সাল পর্যন্ত এই কারাকক্ষে বন্দী ছিলেন। এটা হচ্ছে নেহেরু কক্ষ। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু 17ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 পর্যন্ত এই কারাকক্ষে বন্দী ছিলেন। তখন তার মেয়ে ইন্দিরা গান্ধী প্রায়শই এখানে আসতেন আর ওনার সাথে দেখা করতেন, আর ঠিক এই জায়গাটিতে বসে ওনারা কিছুক্ষণ সময় কাটাতেন। তো বন্ধুরা, নেহেরু কক্ষ দেখার পর আমি এবার চলে যাব এই সামনের দিকে। সামনের দিকে চলুন, এই সামনের দিকে কি আছে এবার আপনাদের দেখাবো। এটা হচ্ছে পুরনো গুদামঘর, লাইব্রেরি ও সেমিনার কক্ষ। এই দেখুন এইটা, এইদিকে চলুন দেখা যাক। এটা হচ্ছে 1 নম্বর ও 2 নম্বর সেল। চলুন ভেতরে গিয়ে দেখা যাক। ভিতরটা এরকম। এগুলো হচ্ছে সাধারণ কারাকক্ষ। এখানে পরপর সেলগুলো আছে দেখুন। বলতে সামনেরটা ছিল 1 নম্বর 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, আর সামনে আছে 4 নম্বর। এটা হচ্ছে 4 নম্বর সেলটা হচ্ছে পুলিশ মিউজিয়াম। চলুন এর ভেতরটা গিয়ে দেখি। 4 নম্বর সেলটা হচ্ছে পুলিশ মিউজিয়াম। এর ভেতরটা কিন্তু অনেক বড়, অনেকটা জায়গা নিয়ে এই সেলটা আছে। এখানে হচ্ছে কি বই বোমা পাঠানো হয়েছিল D.H. কিংসফোর্ডকে 1908 সালে। এই ভেতরটা ঢুকে দেখা যাক, চলুন। দেখুন সব রাখা আছে এগুলো।
2 নম্বর রুমটায় আছে ঢাকা ষড়যন্ত্র মামলা 1910 সালে। এইগুলোতে বন্ধুরা নানা রকম সব সাজানো আছে। এগুলো দেখুন, এগুলো নানা রকম জিনিস সব আছে যেগুলো ব্যবহৃত হয়েছিল। দেখুন, এগুলো এসে আপনারা ভালো করে দেখতে পারবেন। এখানে দেখুন, এখানে ঐতিহাসিক কারাকক্ষ। এই শতাব্দী প্রাচীন অট্টালিকাটি বিনা সংস্কারে রাখা হয়েছে স্মৃতির জন্য। ব্রিটিশ কারা ব্যবস্থা কেমন ছিল সেটা সবাইকে বোঝানোর জন্য। তো চলুন এবার এটা দেখা যাক। ভেতরটা ঠিক এরকম। চলুন, বন্দীদের জীবন চর্চা কেমন ছিল সেটা এখানে দেখানো হয়েছে। প্রতি সোমবার এই আলিপুর জেল মিউজিয়াম বন্ধ থাকে। মঙ্গলবার থেকে রবিবার সকাল 11টা থেকে বিকাল 5:30 অবধি এই মিউজিয়ামটা খোলা থাকে। আপনারা কিন্তু প্রত্যেক জায়গাতেই এরকম এইসবগুলো দেখতে পাবেন, বোর্ডগুলো, যে কোন দিকে কি রয়েছে সেইগুলো আপনারা এখানে দেখতে পাবেন, তাতে আপনাদের সুবিধা হবে। এখানে একটা রয়েছে, এদিকে একটা বোর্ড আছে। চলুন এটা একবার দেখে নেবো এর উপরে কি আছে। বন্ধুরা এবার চলুন দেখা যাক আর্ট গ্যালারি। এই যে আর্ট গ্যালারি যাওয়ার রাস্তা। চলুন এবার এখানে দেখুন, এগুলো নানা রকম 3 পয়সার কয়েন আছে। এটা 3 পয়সার কয়েন দিয়ে খুব সুন্দর একটা এখানে আর্ট বানানো হয়েছে। আগে গিয়ে দেখি, এখানে দেখুন 2 আনাস, 2 পয়সার এখানে একটা আর্ট বানানো। খুব সুন্দর। এখানে দেখুন মা দুর্গার একটা মূর্তি বানানো আছে। এটা পুরোটাই আর্ট গ্যালারি। দেখুন এইসব দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা আপনারা এসে নিশ্চয়ই দেখবেন। চলুন এবার এদিকে যাওয়া যাক। তো বন্ধুরা এবার চলে এসেছি তাৎকলের সামনে। চলুন এই তাৎকলটা দেখা যাক। হচ্ছে তাৎকল, তার ব্যাপারে বিষয়ে কিছু লেখা আছে।
এইগুলো দেখুন, এইগুলো সব কিন্তু তাঁত কল। এই দেখুন, এগুলো একসময় চলতো এখানে। এখানে যারা বন্দি ছিলেন তাদেরকে দিয়েই এই কাজগুলো করানো হতো। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।